বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। হঠাৎ অসুস্থ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলে যাওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি অসুস্থ হয়ে পড়ার পর হসপিটালে ভর্তি করা হয়েছে। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো বিদেশি এবং বেসরকারি খাতের সঙ্গে বিদ্যুৎ চুক্তির সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন বিদ্যুৎ মন্ত্রী। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতসহ বিদেশি ও বেসরকারি খাতের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ খাতের সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিবিড়ভাবে জড়িত। এদিকে পিলখানা ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস ও সেনা কর্মকর্তা 17 জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। এই নির্মম, নৃশংস ও ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মাধ্যমে রচিত হয় বাংলাদেশের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। জানাবো বিডিআর নামে ফিরছে বিজিবি, নতুন করে তদন্ত করবে বর্তমান সরকার। আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত কমিশন। সেনাপ্রধান বলেছিলেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। এখানে ফুল স্টপ, নো ইফ বাট নেই। নির্বাচনের ঠিক 4 দিন আগে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটির বিচার এদেশের মাটিতেই করা হবে। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যে 3 শতাধিক মার্কিন যুদ্ধ বিমান মোতায়েন, বাড়ছে যুদ্ধের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে ওয়াশিংটন। ইতিমধ্যেই তারা ওয়াটার ক্যারিয়ার সহ বিভিন্ন যুদ্ধের সরঞ্জাম সহ যুদ্ধ বিমানগুলো একে একে মোতায়েন শুরু করেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই বলাবলি করছে যে কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমগুলোকে খুবই দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হঠাৎ অসুস্থ হয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ও প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন জামাতের আমির। দলীয় সূত্র থেকে জানা গেছে, ডাক্তার শফিকুর রহমান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অসুস্থ হওয়াতে ঘটনা অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা দেন। তবে যাত্রাপথেই হঠাৎ করে তিনি বমি করতে থাকেন, শারীরিক দুর্বল হয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার অবনতি হয়, তিনি আর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ঢাকা মহানগর উত্তর জামাতের নায়েব
নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানিয়েছেন, আজকে ফের ইফতার মাহফিলে জামাতের আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। তিনি যাত্রা করেছিলেন, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তিনি আমাদের প্রোগ্রামে আসতে পারেননি। আমরা সবাই তার জন্য দ্রুত সুস্থতা কামনা এবং দোয়া করছি। ঢাকা মহানগর উত্তর এর আমির সেলিম উদ্দিন বলেছেন, আমরা জামাতের আমিরের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে। জামাতের আমিরের জন্য তাই সবাই মিলে দোয়া করছেন। তার মতো একজন ভালো মানুষ এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া আমাদের দেশের জন্য এবং দেশের জনগণের জন্য অশনি সংকেত। তিনি বেঁচে থাকবেন আমাদের মাঝে। তিনি যদি আমাদের মাঝে বেঁচে থাকেন তাহলে আমরা জাতি হিসেবে নিজেদেরকে খুবই ভালো মনে করি। বিদেশি এবং বেসরকারি খাতের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি সার্বভৌমত্বের জন্য হুমকি বললেন বিদ্যুৎ মন্ত্রী। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতসহ বিদেশি ও বেসরকারি খাতের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, বিদ্যুৎ খাতের সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিবিড়ভাবে জড়িত, অথচ আগের সরকার এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করেছে। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও জানান, বিদ্যুৎ পরিস্থিতি, জ্বালানি সংকট, এলএনজি আমদানি করা এবং বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধ সহ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। বিদ্যুৎ ক্রয় চুক্তির প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিদ্যুৎ চুক্তির সঙ্গে দেশের সার্বভৌমত্ব সরাসরি সম্পর্কিত। অনেক ক্ষেত্রে সব চুক্তিতে সার্বভৌমত্বকে কার্যত গ্যারান্টি হিসেবে রাখা হয়। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে আগের সরকার প্রয়োজনীয় সতর্কতা দেখাতে পারেনি। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতের অধিকাংশ চুক্তি জাতীয় স্বার্থ বিরোধী। মন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের নীতি ছিল বিদ্যুৎ জ্বালানি খাতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করা, অথচ দেশে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও বেসরকারি খাত এবং বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা দেশের সার্বভৌমত্বের পরিপন্থী। আদানি চুক্তি সহ বিগত সরকারের সময়ে করা সব চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ নতুন সরকারের সবেমাত্র দায়িত্ব নিয়েছেন। দেশে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই প্রতিটি চুক্তি খতিয়ে দেখা হবে। যেসব চুক্তি দেশ বিরোধী বলে প্রতীয়মান হবে সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করতে হবে বলে জানা গেছে। পিলখানা ট্র্যাজেডি, শহীদ সেনা দিবস আজ। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 জন চৌকস সেনা কর্মকর্তা এবং 17 বেসামরিক নাগরিককে পৃথকভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম ও নৃশংস ভয়ঙ্কর হত্যাযজ্ঞের মাধ্যমে রচিত হয় বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। 25শে ফেব্রুয়ারি ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 2009 সালের 25শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ সদর দপ্তরে সংগঠিত ভয়াবহ সেনা হত্যাযজ্ঞের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেছেন, 2009 সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। 2024 সালের দেশের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। আজকে এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি। তারেক রহমান বলেন, পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ড বিচার চলমান, বিচারাধীনের বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ ও জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টা আমাদের উপলব্ধি থাকা জরুরি বলে মনে করা হচ্ছে। এ সময় তারেক রহমান আজ এসব বিষয় নিয়ে বিভিন্ন কথা বলেছেন এবং বিডিআর বিদ্রোহ নিয়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন। বিডিআর নামে ফিরছে বিজিবি, নতুন করে তদন্ত করবে বর্তমান সরকার। আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের তদন্ত কমিশন। সেনাপ্রধান বলছেন, পিলখানা হত্যাকাণ্ড বিডিআর সদস্য দ্বারা সংগঠিত। এখানে ফুল স্টপ, কোনো ইপ বা বাট নেই। পুরোপুরি এখানে থেমে যেতে হবে বলে নির্দেশনা দিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে পিলখানায় হত্যাকাণ্ড ছিল দেশের সার্বভৌমত্ব বিরোধী একটি কর্মকাণ্ড। এখানে যাদের সম্পৃক্ততা ছিল তারা তাদের সবাইকে ধরার জন্য
জন্য নতুন করে আবারও বিএনপি সরকার পিলখানায় এই ট্র্যাজেডির ঘটনায় তারা নতুন করে তদন্ত করবে এমনটাই তারা নিশ্চিত করেছে। ইতিমধ্যেই এই তদন্ত করার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেক রহমান তিনি ইতিমধ্যেই সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ার জন্য বদ্ধপরিকর। তিনি ক্ষমতা আসার পর থেকেই দেশজুড়ে আবারও নানা রকম সমস্যা যে ছিল সেই সমস্যাগুলো তিনি ঠিক করার ব্যাপারটি নিয়ে কাজ করছেন। ইতিমধ্যেই দেশজুড়ে এই কর্মকাণ্ডগুলো পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আবারও বাংলাদেশটাকে সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে আসার জন্য সবাইকে নিয়ে কাজ শুরু করতে হবে এবং ফুল প্রক্রিয়াটি আসলে সেইভাবে করার মধ্য দিয়ে সবাইকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব যারা বিদেশিদের হাতে তুলে দিতে চায় এদের বিরুদ্ধে একরকম সবাইকে সারা দেশ জুড়ে নতুন করে আবারও সংকট তৈরি করতে হবে। কিন্তু মূল বিষয়গুলো আসলে যারা সৃষ্টি করেছে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে বিচারের কাঠগড়া সেখানে কি আসলে যারা আমাদের দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল তাদেরকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে নাকি তারা ছাড়া পেয়ে যাবেন সেই বিষয়গুলো এখন পর্যন্ত আসলে সঠিকভাবে দেখা হচ্ছে না।